ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর করে অসুখী একজন কবিতার সমস্ত বড় প্রশ্নের উত্তর লেখা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই কবিতায় তোমাদের আমি মোট 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। মোট 4টি প্রশ্ন। এই 4টে প্রশ্ন তুমি যদি করতে পারো তাহলে অসুখী একজন কবিতা থেকে 3 অথবা 5 যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু অ্যাটেম্প করতে পারবে। এই কবিতায় প্রথম যে লাইনটাকে গুরুত্ব দেবে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। বক্তা এখানে কার কথা বলেছেন, এমন বলার কারণ কি? উত্তরটা হবে পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় নেপথ্যচারী বক্তা তথা মৃত সৈনিকটি তাঁর প্রিয়তমা তথা সেই মেয়েটির উদ্দেশ্যে এ কথা বলেছেন। স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত, এটা কি এমন বলার কারণ কি? স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এই কবিতায় কথক এক বৃহত্তর উদ্দেশ্যে তাঁর প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধযাত্রা করেন। তিনি ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধের করাল গ্রাস তাকে নিয়ে যায় না ফেরার দেশে। তার এই না ফেরা পূর্বজ্ঞাত না হওয়ায় মেয়েটির অপেক্ষা চলে নিরন্তর। এইখানে দেখো, এটা এই লাইন। এবার এই লাইনটা পড়লেই তোমরা বাকি 4টে লাইন, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে, ওই যে 3টে এবং এই লাইনটা 4টে, ওই 4টে লাইন এই উত্তরের মধ্যেই হবে। কেমন আমি একটু সংক্ষেপ বলে দিই। পরিবর্তনটা কোথায় হবে? 1+2, তো এই 1টায় পরিবর্তন হবে। হয়তো আমি তাকে ছেড়ে দিলাম, এইখানে বললো যে আমি কে, তখন শুধু লিখে দিলে পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় আমি বলতে নেপথ্যচারী বক্তা তথা মৃত সৈনিকটিকে বোঝানো হয়েছে। আবার হয়তো বলা হলো যে আমি তাকে ছেড়ে দিলাম, তাকে বলতে কাকে? একইভাবে লিখবে পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় নেপথ্যচারী বক্তা তথা মৃত সৈনিকটির প্রিয়তমাকে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে একই হলো। তাহলে এইভাবে আর বাকি যে 2 নম্বরটা থাকবে, এইখান থেকে যাই পড়ুক না কেন এই দ্বিতীয় স্ট্যান্ডাটা লিখে দিলেই হয়ে যাবে। দ্বিতীয় কোয়েশ্চেন করবে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই লাইন দুটো পড়লে তোমরা, একটা কুকুর চলে গেল, ওইখান থেকে একদম পরের পৃষ্ঠায় নেমে এলো তার মাথার উপর। এতগুলো লাইন যে প্রশ্নই আসুক না কেন এখান থেকে তোমার উত্তর হয়ে যাবে। শুধুমাত্র নেমে এলো তার মাথার উপর, ওইখানে ওই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটু খালি পরিবর্তন হবে। আমি একটু বলে দিই কিরকম। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় কথক তথা মৃত সৈনিকটির কথা আলোচ্য অংশে বলা হয়েছে। বিশ্ব প্রকৃতির, এই যে তাৎপর্য বিশ্লেষণ করো, বিশ্ব প্রকৃতির শাশ্বত নিয়মই হলো সময় তার স্বাভাবিক বিচিত্র গতিতে বয়ে যায়, আর প্রিয়জনের মনে তার প্রিয় মানুষটির অপেক্ষা নিরন্তর চলতে থাকে। যতদিন প্রাণ আছে বিশ্ব প্রকৃতির আড়ালে আবডালে তার লীলা চলে, কিন্তু মৃত্যুর পর পৃথিবী থেকে সে বিস্মৃত হয়ে যায়। পৃথিবীর নিজস্ব নিয়ম এবং লোকান্তরিত যোদ্ধার বিস্মৃতির কথাই এখানে ফুটে উঠেছে। এই লাইনটা, এই যে দ্বিতীয় স্তবকটা, সেই একইভাবে 1+2 এর পরিবর্তন, এখানে 1 এর শুধু পরিবর্তন কি, যদি একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, এখান থেকে পরে নান শব্দের অর্থ কি তোমরা লিখে দেবে পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় নান শব্দের অর্থ গির্জার সন্ন্যাসিনী। ব্যাস, তারপরে এটার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে বা তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে দ্বিতীয় স্ট্যান্ডাটা, এটা পুরোটাই হবে, শুধু এইখানে একটু পরিবর্তন হবে। নেমে এলো তার মাথার উপর, বছরগুলো নেমে এলো তার মাথার উপর।
শুধু নেমে এলো তার মাথার উপর, এইখানে একটু পরিবর্তন হবে। এই প্রশ্নটা পড়লে, ওটা আমি আগে আলোচনায় বলেছিলাম যে ওটা মেয়েটিকে নিয়ে রিলেটেড, অর্থাৎ ওখানে কার কথা বলা হয়েছে, মেয়েটির কথা উল্লেখ করে দেবে। আর দ্বিতীয় পার্টটা অর্থাৎ মান 2 এর ক্ষেত্রে এটা নেমে এলো তার মাথার উপর, এটার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে, এইটার ক্ষেত্রে এই বিশ্ব প্রকৃতির শাশ্বত নিয়ম এখান থেকে বিস্তৃত হয়ে যায়, এই পর্যন্ত একই উত্তর থাকবে। শুধু এই পৃথিবীর নিজস্ব নিয়ম এখান থেকে হবে না, ওইখানে শুধু অ্যাড করে দেবে, কিন্তু মেয়েটির কাছে তার জাগরুক স্মৃতি বছরগুলো পাষাণ ভার হয়ে নেমে আসে। কিন্তু মেয়েটির কাছে তার জাগরুক স্মৃতি বছরগুলো পাষাণ ভার হয়ে নেমে আসে। 3 নম্বর করবে, তারপর যুদ্ধ এলো। এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই তারপর যুদ্ধ এলো, এটা পড়লেই শুধুমাত্র দেবতাদের প্রসঙ্গ ছাড়া বাকি শেষ অংশের সমগ্র উত্তরটাই এক হবে। তাহলে কি বললাম, তারপর যুদ্ধ এলো, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, যুদ্ধের যে চিত্র কবিতায় ফুটে উঠেছে তা লেখো। উত্তর কি করবে, পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় স্পেনের গৃহযুদ্ধের 1936 থেকে 1939 কথা বলা হয়েছে। আর দ্বিতীয় বলা হয়েছে যুদ্ধের যে চিত্র, আগ্নেয় পাহাড়ের মতোই বিভৎস নৃশংস ছিল স্পেনের গৃহযুদ্ধ। শিশু আর বাড়িদের মতোই সর্বশক্তিমান ঈশ্বরও এ যুদ্ধে রেয়াত পায়নি। কথকের প্রিয় বাড়ি, বিছানা, বাদ্যযন্ত্র সব ধ্বংস হয়ে যায় এই যুদ্ধে। একদা যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে আছে কাঠ কয়লা, মূর্তির বিভৎস মাথা আর কথকের রক্তের দাগ। এ সত্ত্বেও প্রবল জীবনী শক্তি মেয়েটিকে জীবন দান করে করেছে অপেক্ষারতা। এইখান থেকে যদি সেই মেয়েটির মৃত্যু হলো না, এই প্রশ্ন পড়ে, এই দ্বিতীয় পার্টটার একই উত্তর হবে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, একই উত্তর হবে। যদি পরে কথকের অতীত স্মৃতিচারণ অর্থাৎ তার বাড়ির আলোচনা করো, সেখানে ওই একই থাকবে। যদি বর্তমান শহরের অবস্থা এবং শহরের এই রকম অবস্থা হলো কেন, এই সমস্ত প্রশ্ন পড়ে, এই একই উত্তর হবে। অর্থাৎ এই দেবতাদের প্রসঙ্গ ছাড়া তারপরে শেষ অংশে যাই প্রশ্নের উত্তর পড়ুক না কেন, যে প্রশ্নই পড়ুক না কেন, এই উত্তরটাই সম্পূর্ণভাবে হয়ে যায়। 4 নম্বর, তারার স্বপ্ন দেখতে পারল না। এইটা দেবতাদের রিলেটেড, তাই দেবতা নিয়ে যে প্রশ্নই আসুক না কেন, এই উত্তরটা পুরোটা হবে। কি লিখেছি, তারার স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা, তারা স্বপ্ন দেখতে পারলো না কেন? উত্তরটা হবে, পাবলো নেরুদা বিরচিত অসুখী একজন কবিতায় আলোচ্য অংশে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে। তারা স্বপ্ন দেখতে পারলো না কেন? আলোচ্য উক্তিটিতে কবি দৈব মহিমার প্রতি কটাক্ষপাত করেছেন। মানবতার অবক্ষয়, প্রাণহানি, সভ্যতার সংকট দেখেও ঈশ্বর যখন তার প্রতিকার বিধান করতে অপারগ হন, মানুষের মতোই যুদ্ধের তাণ্ডবে তাঁরাও নিরাশ্রয় হয়ে পড়েন, চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে পড়েন, তখন তাদের স্বপ্ন দেখা, মানুষকে স্বপ্ন দেখানোর ক্ষমতা কিংবা বিশ্ববিধানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রভৃতির অবসান ঘটে। এইখানে তার মানে কি বললাম, দেবতা রিলেটেড যাই পড়ুক না কেন, তোমরা এই দ্বিতীয় পাঠটা হয়ে যাবে। এবার মান 5-এর ক্ষেত্রে তোমাদের দুটো পাঠ, আমি তাকে ছেড়ে দিলাম থেকে নেমে এলো তার মাথার উপর, এইটা, আর তারপর যুদ্ধ এলো, এইখান থেকে আর সেই মেয়েটি আমার অপেক্ষা, এই দুটো পাঠে। এবারে তোমরা ওই প্রথম পাঠে যেটা পড়বে মান 5, সেটা ওই প্রথম যে দুটো প্রশ্নের আলোচনা করেছি ওটার মধ্যে থেকে লিখে দিলেই হয়ে যাবে। আর শেষের অংশটায় যেটা যে প্রশ্নই আসুক না কেন, এই যে শেষের দুটো আলোচনা করলাম, তারপর যুদ্ধ এলো আর তারা স্বপ্ন দেখতে পারলো না, ওই দুটো পাঠকে আলোচনা করে দিলেই মান 5-এর হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।